আসসালামু আলাইকুম। তো বেসিক্যালি এটা হলো গিয়ে জাস্ট একটা এক্সপেরিমেন্টাল একটা ভিডিও। আম তার কারণ হলো গিয়া যে আমি কখনোই সাধারণত অনলাইনে পড়াই না। বাট জাস্ট মনে হলো যে একটা ক্লাস নেই বা একটা আ ভিডিও করি, দেখি এটা কীরকম রেসপন্স আসে। ঠিক আছে? তো আমি জানি যে এটার রেসপন্স অ্যাকচুয়ালি তত বেশি আসবে না বা অ্যাকচুয়ালি স্টুডেন্ট এটা নিবেও না। তার কারণ খুবই সিম্পল। এখন এত এডটেক হলো, এডটেক আছে, সাথে আছে জাঁকজমকপূর্ণ অনেক স্লাইড এবং সাথে আরও আছে আমাদের যে অনলাইন ক্লাসে যে ভাইয়ারা, সো কল্ড ভাইয়ারা, তাদের লাফালাফি, নাচানাচি, গান-টান, ঠিক আছে? জীবনের গল্প, ভাড়ামি, মানে সব কিছু এগুলা স্টুডেন্টরা ভালোই মজা করে। পড়ালেখায় কতটুকু হচ্ছে কিনা সেটা আমি জানি না, বাট স্টুডেন্টের এই বিনোদন যে হচ্ছে সেটা খুব ভালো মতোই বোঝা যায়। তো এইটা একটা বিষয়। আর এদিকে হলো গিয়ে আমি আসছি একটা সাদা কাগজ, একটা হলো একটা পেন, তাও আবার কালো না, লাল। ঠিক আছে? কজ কালো কালির মনে হয় শেষ হয়ে গেছে। তো যাই হোক, তো এই হলো অবস্থা। তো এইটা তো অবশ্যই নিবে না। ঠিক আছে? কাফনের কাপড়ের মধ্যে হলো গিয়ে কিছু ক্লাস নিতেছি। এটা কখনোই কোনো স্টুডেন্ট নিবে না, এটা স্বাভাবিক বিষয়। তো যাই হোক, তো আমি তো বেসিক্যালি জাস্ট একটা শখের বশে জাস্ট একটা করাচ্ছি। তো যেহেতু কোনো কোর্স অথবা কোনো অধ্যায় করাচ্ছি না, সেহেতু জাস্ট আমি একটা র্যান্ডম কোনো একটা টপিক সিলেক্ট করে জাস্ট দেখাবো আরকি। তো কোন টপিক সিলেক্ট করা যায়? আমি আচ্ছা, রিসেন্টলি আমি আমার স্টুডেন্টদের হলো গিয়া জড়তার ভ্রামক যেই মানে মোমেন্ট অফ ইনার্শিয়াটা পড়াইছিলাম। সো এটাই করি, দেখা যাক। ঠিক আছে? ওকে। সো প্রথম কথা, আমার স্টুডেন্টগুলো যারা ছিল সবাই ইংলিশ ভার্সন। তো মোটামুটি ওদের সাথে ওই যে ইংরেজি টার্মিনোলজিতে কথা বলতে বলতে হয়তো মাঝে মাঝে ইংরেজি টার্মিনোলজি চলে আসবে। তো আশা করি বুঝে নেবেন আর কি। তো শুরু করি। জড়তার ভ্রামক। আচ্ছা, আমি জানি না যে জড়তার ভ্রামক আদৌ কে কতটুকু বুঝে বা আদৌ তার কার কাছে কতটা সহজ বা কঠিন মনে হয়। তো আমি আমার মতো করে বোঝানোর ট্রাই করতেছি। যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে বা না বুঝেন, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো প্রথম কথা, জড়তার ভ্রামক জিনিসটা কী? তো জড়তার ভ্রামক জিনিসটা কী সেটা বোঝার আগে আমি সর্বপ্রথম আগে জড়তা নিয়ে একটু কথা বলবো। তার কারণ আমি জানি না যে জড়তার টপিকটা বা যেই থিওরিটা আদৌ সবার বোধগম্য কিনা বা খুব ভালো মতো জানি কিনা, সেজন্য আমি হালকা করে জড়তাটা একটু দেখাই নিব। আচ্ছা, এখন প্রথমত জড়তা জিনিসটা কী? আমরা মোটামুটি খুব ভালোভাবে সবাই জানি যে জড়তা জিনিসটা কী। তো জড়তা জিনিসটা কী? যে জড়তা জিনিসটা হলো যে ভাইয়া, যদি কোনো একটা অবজেক্টের উপর কোনো রকম ফোর্স অ্যাপ্লাই করা না হয়, তাহলে ওই অবজেক্টটা যদি ইনিশিয়ালি রেস্ট অবস্থায় থাকে, তাহলে সে সারা জীবন রেস্ট অবস্থায় থাকবে। আর যদি সে গতিশীল অবস্থায় থাকে, তাহলে সারা জীবনে কী থাকবে? গতিশীল অবস্থায় থাকবে। মানে আমি যদি এটাকে হালকা করে এখানে দেখাই, তো সেটা কীরকম? যে এইখানে ধরো একটা ফ্লোর আছে, এই ফ্লোরে একটা অবজেক্ট আছে বা বল আছে। ঠিক আছে? এখন এই অবজেক্ট এবং বল আছে। ওকে, ফাইন। তাহলে এখন এই অবজেক্ট বল থাকলে, যে আমি যদি এই অবজেক্টটা ধরে নিলাম যে সে এখন রেস্ট অবস্থায় মানে স্থির অবস্থায় আছে। তো এখন আমি যদি কোনো ধরনের এই অবজেক্টের উপর কোনো রকম ফোর্স অ্যাপ্লাই না করি, ঠিক আছে? মানে এফ এর মান হবে কত? এফ এর মান হবে 0। আমি যদি তার উপর কোনো রকম ফোর্স অ্যাপ্লাই না করি, সে কন্টিনিউয়াসলি সারা জীবন হলো গিয়ে এই স্থির অবস্থায় থাকবে। ঠিক আছে? এইটা হলো গিয়ে একটা। দেন আরেকটা কি? যে আমি যদি যে একটা অবজেক্ট যদি গতিশীল থাকে, সে ফর এক্সাম্পল আমি ধরলাম যে এই অবজেক্টটাকে আমি একটা ফোর্স দিলাম, সাপোজ কত নিউটন দিলাম? যে 10 নিউটন একটা ফোর্স দিলাম। এই 10 নিউটন ফোর্সের কারণে এই অবজেক্টটা একটা গতিশীল হইলো। গতিশীল হলে কত ভেলোসিটি? সে ফর এক্সাম্পল আমি ভেলোসিটি দিলাম 15 মিটার পার সেকেন্ড। ওকে। তো এই যে ভেলোসিটি হলো, তার মানে এখন যদি এই যে ভেলোসিটি হলো, সে একটা ভেলোসিটি পেলে, এখন যদি তার উপর কোনো রকম ফোর্স অ্যাপ্লাই করা না হয়, ঠিক আছে? বা ফোর্স অ্যাপ্লাই না করা হয়, তাহলে সে সে কন্টিনিউয়াসলি কী করবে? সামনের দিকে এই যে ভেলোসিটি আছে, সেই ভেলোসিটি নিয়েই সামনের দিকে সোজা বরাবর কী করতে থাকবে? যেতে থাকবে, যেতে থাকবে, তো যেতেই থাকবে। ওকে, ফাইন, ভালো কথা। কিন্তু কথা হলো গিয়া যে আমি এখানে তার উপর আর কোনো রকম মানে ইনিশিয়ালি একবার করছি, ওইটা ঠিক আছে তাকে গতিশীল করার জন্য। কিন্তু এখন এরপরে সে যাচ্ছে, এরপরে কিন্তু আমি আর তাকে সামনে নেওয়ার জন্য কোনো ধরনের ফোর্স দিতেছি না। তাহলে যদি ফোর্স না দিই, তাহলে অবভিয়াসলি সে কন্টিনিউয়াসলি সারা জীবন ধরে এই ফোর্সে যেতে থাকবে বা এই ভেলোসিটিতে যেতে থাকবে, তাই তো? কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কি আদৌ আমরা সেটা দেখি কি না? সেটা কীরকম? যে ধরো
যে এইখানে একটা ফ্লোর আছে। এখন তুমি একটা ধরো এখানে একটা মার্বেল গড়ায় গড়ায় মারলা বা একটা ফোর্স দিয়ে থ্রো করলাম মার্বেলটাকে, ঠিক আছে? এটা আমি বললাম একটা মার্বেল, কালিও নাই। ওকে ওকে মারলা, মার্বেল মারলা, ফলে সে গতিশীল হলো। ওকে, এখানে সে গতিশীল হলো, ধরলাম আমি তার কত গতিশীল যাচ্ছে, যে ভি হলো 30 মিটার পার সেকেন্ডে সে যাচ্ছে, সাপোজ আমি ধরলাম, যদিও সেটা অনেক বড়, মানে অনেক বেশি, তারপরও ধরে নিলাম। তাহলে হওয়া উচিত কী ছিল? হওয়া উচিত ছিল, যেহেতু সে এখন গতিশীল, এখন আমি আর তার উপর ফোর্স দিতে না, যা দাও তো এখানে দিচ্ছি, তাহলে এখন যদি আর কোনো রকম ফোর্স নাও দিই, সে কন্টিনিউয়াসলি এইভাবে যাইতেই থাকবে, তো যাইতে থাকবে, তাই না? কিন্তু কথা হলো গিয়া যে প্র্যাকটিক্যাল লাইফে আদৌ কি আমরা দেখি যে সে কন্টিনিউয়াসলি সারা জীবন যাইতে থাকে যেতে থাকে যেতে থাকে? প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আমরা সাধারণত এটা দেখি না। আমরা যে দেখি সে যাইতে যেতে 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 একটা সময় এসে এইখানে বা এরকম এক কোনো প্রয়োজন হচ্ছে, সে আবার কী হয়ে যায়, সে আবার স্থিতিশীল বা স্থির হয়ে যায়, রাইট? সে এখানে আবার স্থির হয়ে যায়। তো এখন কথা লেগে এইখানে বলতেছি যে যদি কোনো রকম ফোর্স অ্যাপ্লাই নাও করি, তাও সে হলো গিয়ে সামনের দিকে যাবে, কিন্তু এদিকে দেখতেছি আবার যে ফোর্স অ্যাপ্লাই না করলে দেখা যায় সে থাইমা যায়। তাহলে এইখানে বিষয়টা কী হচ্ছে? তো এইখানে বিষয়টা হচ্ছে, আমরা মোটামুটি যেটা জানি যে যখন আমরা এই মার্বেলটাকে মারতেছি, মারার ফলে কী হয়, যে আমরা ফোর্স দিতেছি না ঠিক আছে, কিন্তু এইখানে যখন সে গতিশীল থাকে তখন কিন্তু তার উপর আরও ডিফারেন্ট ফোর্স অ্যাপ্লাই থাকে, যে ফোর্সগুলো তাকে কন্টিনিউয়াসলি কী করতেছে, বাধা দিচ্ছে। কী কী ফোর্স হতে পারে? দেখো আমাদের এই যে চারপাশে, আমার চারপাশে কিন্তু এয়ার আছে বা বাতাস আছে, তাহলে এয়ারের একটা ফোর্স আছে এবং এই ফোর্সটা তাকে কন্টিনিউয়াসলি বাধা দিচ্ছে। মানে আমি ধরলাম যে এয়ারের ফোর্স হলো গিয়ে এইভাবে তাকে বাধা দিচ্ছে। ওকে, তাহলে একটা পেলাম এয়ারের ফোর্স, এয়ার বানানটাও পারি না। ওকে, ক্লিয়ার? এটা হতে পারে। আবার এই যে বলটা হলে গিয়ে যে তোমার সারফেসের সাথে যাচ্ছে, এইখানে কি, এইখানে অবশ্যই তার একটা ফ্রিকশন আছে বা ঘর্ষণ আছে, তাহলে এই ফ্রিকশনে একটা তাকে বাধা দিচ্ছে। আর আমরা জানি ঘর্ষণ বল অলওয়েজ সে যেদিকে যাবে তার বিপরীত দিকে হলে গিয়ে কাজ করে। তার মানে সে যদি এই বরাবর যায়, তাহলে ঘর্ষণ বল কন্টিনিউয়াসলি এইবার কাজ বাধা দেবে। এখন আরেকটা বাধা দেয়, সেটা কি? সেটা হলো জিএফ। তো সাধারণত স্বাভাবিক বিষয়, ছেলেদের জিএফ সবসময় তাদেরকে বাধা দেয়, যে বন্ধু বান্ধবের সাথে যাওয়া না, হ্যান করে না, ত্যান করে না, ঠিক আছে? তাহলে আরেকটা লেগে জিএফ বাধা দিতে পারে। এখন জিএফটা কি? আবার জিএফটা লেগে সাধারণত গ্র্যাভিটেশনাল ফোর্স, আর কিছু না, ফোর্স। ওকে, দিস ইজ ওকে। তাহলে এই হলো তার বাধা দেওয়া। তো এখন কথা হলো গিয়ে, সাধারণত এই যে আমরা বললাম যে এইখানে ফোর্স না দেওয়ার কারণে তার তো সামনে যাওয়ার কথা ছিল, কিন্তু সে কন্টিনিউসলি সামনে যেতে পারতেছে না, তার কারণ রেখে তার উপর তখনও আরও অনেক ধরনের ফোর্স কাজ করে, যেমন এয়ার, ফ্রিকশন, গ্র্যাভিটেশনাল ফোর্স, এবং এইগুলো তাকে কী করে বাধা দেয়। ক্লিয়ার? তাহলে এখন কথা লেগে, তোমার এই অবজেক্টটাকে যদি কন্টিনিউয়াসলি সামনের দিকে নিয়ে যাইতেই হয়, তাহলে অবভিয়াসলি তোমাকে কী করতে হবে? তোমাকে যেটা করতে হবে, এই যে এয়ার বাধা বা ফ্রিকশনের বাধা, এই জিএফের বাধা, এই বাধাগুলোকে ওভারকাম করতে হবে, রাইট? আশা করি বুঝতে পারছো। তাহলে এখন ওভারকাম করা মানে কি, সেটা আমি একটু বুঝি। যে আমি জাস্ট একটা ফোর্স দিয়ে দিই, সে ফর এক্সাম্পল এই অবজেক্টের সামনে যাচ্ছিলো এবং এয়ার তাকে বাধা দিচ্ছিলো। এয়ার কত, এই বরাবর বাধা দিচ্ছিল কত নিউটন ফোর্স? আমি বললাম যে সে বাধা দিচ্ছিলো তোমার 20 নিউটন ফোর্সে বাধা দিচ্ছিলো। এখন তোমাকে যদি এই অবজেক্টের কন্টিনিউয়াসলি সামনের দিকে নিয়ে যাইতে হয়, তাহলে তোমাকে যেটা করতে হবে, তোমাকে অবভিয়াসলি এই বরাবর আরেকটা ফোর্স দিতে হবে, যেটা হলো 20 নিউটন, যার কারণে এই ফোর্সটা কী করবে, এই ফোর্সটাকে সাধারণত ক্যান্সেল আউট করে দেবে, এবং ক্যান্সেল আউট করে দেওয়ার কারণে সে কী করবে, সে হলো গিয়ে কোনো রকম ফোর্স ফিল করবে না। কেন ফিল করে না, সেটা তোমরা বুঝতে পারতেছো, যে একটা ফোর্স যদি এইভাবে কাজ করে, আরেকটা ফোর্স যদি এইভাবে কাজ করে, মানে অপোজিট ডিরেকশনে, এবং দুইটা ফোর্সের মানই যদি সমান হয়, তাহলে এই অবজেক্টটা অ্যাকচুয়ালি কত নিউটন ফোর্স ফিল করবে? এই অবজেক্টটা ফোর্স ফিল করবে সাধারণত তোমার 20 - 20 = 0 নিউটন, রাইট? আর এই যে ফোর্সটা, এই ফোর্সটাকে আমরা তখন কী বলি বলো তো? এই ফোর্সটাকে সাধারণত আমরা বলি নেট ফোর্স। ওকে, তাহলে এই ফোর্সটাকে তখন আমরা সাধারণত বলি নেট ফোর্স। তার মানে আমরা কী দেখতেছি? আমরা দেখতেছি আমার এই অবজেক্টটাকে বাধা দিচ্ছিলো, বা এই অবজেক্টটাকে থাইমা যাচ্ছিলো কেন? তার কারণ হলো এয়ার তাকে বাধা দিচ্ছিলো। তারপর আমরা কী দেখলাম, যে এয়ার ফোর্সটাকে ডিসমিস করার জন্য আমরা আরেকটা ফোর্স দিচ্ছি, সেটা কত? 20 নিউটন, এবং এই কারণে এই তাদের নেট ফোর্সটা 0, এবং নেট ফোর্স যখন 0 হচ্ছে, তখনই কেবল সে কন্টিনিউয়াসলি সামনের দিকে যাইতে পারতেছে। তার মানে এখান থেকে কী বোঝা যাচ্ছে? এখান থেকে বোঝা যাচ্ছে একটা অবজেক্ট কন্টিনিউয়াসলি সামনে তখনই যাবে যখন তাদের উপর নেট ফোর্সটা 0 হবে।
ঠিক আছে, যে এমন না যে তুমি ফোর্স দিলা না এর কারণে হলে গিয়ে সে কন্টিনিউয়াসলি সামনের দিকে যাবে, বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে যে তার উপর যদি নেট ফোর্স জিরো হয় তখনই কেবল হলে সে সামনের দিকে যাবে। তার মানে জড়তার যদি আমি একটু কারেকশন করি তাহলে সেটা হবে, যদি কোনো একটা অবজেক্টের উপর নেট ফোর্স জিরো হয় তাহলে ওই অবজেক্টটা যদি ইনিশিয়ালি রেস্ট অবস্থায় থাকে তাহলে সে কন্টিনিউয়াসলি রেস্ট অবস্থায় থাকবে, আর যদি সে গতিশীল অবস্থায় থাকে সে যে সেম ভ্যালোসিটি নিয়ে একই দিকে গতিশীল থাকবে। আশা করি বুঝতে পারছো, রাইট? আচ্ছা, তাহলে এটা একটা বিষয়। এখন কথা হলো গিয়া যে জড়তা জিনিসটা তো আমরা এইভাবে পড়ছি, কিন্তু জড়তা জিনিসটা আরেকটা ফিজিক্যাল খুব সুন্দর মিনিং আছে। সেই মিনিংটা কি? মিনিংটা হলো গিয়া যে কোনো একটা অবজেক্টে তার যে ইনিশিয়াল স্টেট আছে সেই ইনিশিয়াল স্টেটে থাকতে চাওয়ার টেন্ডেন্সি। এখন থাকতে চাওয়ার টেন্ডেন্সি মানে কি? মানে বিষয়টা হচ্ছে যে ধরো এইখানে হলো গিয়ে কোনো একটা ব্লক আছে সাপোজ। এখন এই ব্লকটা কি আছে? এই ব্লকটা হলো গিয়ে তোমার রেস্ট অবস্থায় আছে, রাইট? আমি ধরলাম যে এটা হলো রেস্ট অবস্থায় আছে বা স্থির অবস্থায় আছে। এখন এই অবজেক্টটা যে স্থির অবস্থায় আছে, এখন এই স্থির অবস্থাটা হলো গিয়ে তার এখন থাকতে চাওয়ার একটা ইচ্ছা যে ভাই আমি এখন স্থির আছি মানে আমি স্থিরই থাকবো। এই যে তার ইচ্ছাটা বা এই টেন্ডেন্সিটাকেই বলা হয় তার জড়তা, ঠিক আছে? আবার কোনো একটা অবজেক্ট যে গতিশীল আছে, সে কী করতে চায়? সে কন্টিনিউয়াসলি গতিশীলই থাকতে চায়, ঠিক আছে? সে কন্টিনিউয়াসলি গতিশীলই থাকতে চায়। এই যে তার গতিশীল থাকতে চায় যে টেন্ডেন্সিটা, এই টেন্ডেন্সিটাই হলো গিয়ে তার জড়তা, বা এই যে তার ইচ্ছা, এই ইচ্ছাটা হলো গিয়ে তার জড়তা। তার মানে যার বা যেই অবজেক্টের এই যে রেস্ট অথবা গতিশীল এটা থাকতে চাওয়ার টেন্ডেন্সি যত বেশি হবে তার জড়তা তত বেশি হবে, ঠিক আছে? এখন এই জিনিসটা যদি আমি তোমাকে একটু ভালোভাবে বোঝাতে চাই, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। সে ফর এক্সাম্পল যে কী দেওয়া যায়? আচ্ছা, ধরো এখানে দুজন লোক আছে, লোক তো না আঁকি বাঁশ দিয়া দুইটা কাকতাড়ুয়ার মতো এরকম। আচ্ছা যাক, তো এই লোকটা ধরো গরিব আর এই লোকটা ধরো লেগা বিরাট বড় লোক, ঠিক আছে? এখন একজন ডাকাত এলো, ধরো এটা হলো গিয়ে কোনো একটা চোর বা ডাকাত যেটাই বলো, ঠিক আছে? এখন এই ডাকাত ধরো সে বড়লোকের কাছে গেছে, বড়লোকের কাছে যে সে ছুরি ধইরা সে বলল যে তোর কাছে 500 টাকা আছে, 500 টাকা দে, ঠিক আছে? এখন বড়লোক মানুষ, তার 500 টাকা দিল কি না দিল কি তার তো আসে যায় না, সে ইজিলি কিন্তু দিয়ে দিবে, রাইট? কিন্তু এই ডাকাতটা যদি তোমার গরিবের কাছে যায় এবং সে যদি বলে যে তোর কাছে যে 500 টাকা আছে সে 500 টাকা আমাকে দিয়ে দে, এখন গরিব কিন্তু সে দিবে না। কেন দিবে না? তার কারণ আমরা জানি যে বাংলাদেশের যে অবস্থা, 500 টাকা একজন গরিবের জন্য বহুত কিছু, ঠিক আছে? তো তার এই 500 টাকা সে দিবে না, তার মানে সে 500 টাকাটা ধরে রাখতে চাবে। তো এখন এই যে ধইরা রাখার যে বিষয়টা, 500 টাকা কার বেশি? অবশ্যই গরিবের বেশি। তার কারণ হলো গিয়ে গরিবের কাছে এই 500 টাকাটা অনেক বিশাল কিছু, ঠিক আছে? তার ফলে সে তার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে সে এই 500 টাকা ধরে রাখার। মানে তার এই যে ধরে রাখার যে ইচ্ছাটা, যে 500 টাকা না দেওয়ার যে ইচ্ছাটা, এবার টেন্ডেন্সিটা, সেই টেন্ডেন্সিটা বড়লোকের তুলনায় তোমার গরিবের বেশি, রাইট? ফলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি, যদি জড়তা দিয়ে বলি তাহলে সেক্ষেত্রে কী বলছিলাম যে যার টেন্ডেন্সি যত বেশি হবে তার জড়তা তত বেশি হবে। তাহলে গরিবের টেন্ডেন্সি যেহেতু খুবই বেশি যে সে 500 টাকা দিবে না, ফলে এই গরিবের যে জড়তাটা সেটা তার জড়তাটা বেশি বা জড়তা বেশি, আর এইটার যেটা বড়লোকের তার জড়তাটা কম। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? যে জড়তার জিনিসটা কি। তো এই জড়তা নিয়ে চাইলে আমি অনেক কিছুই বলতে পারি, ঠিক আছে? তো এত কিছু যাবো না, কথা আমাদের মেইন টার্গেট হলো জড়তার ভ্রামক। তো এখান থেকে জাস্ট একটা কথা মাথায় রাখবা, সেটা হলো গিয়ে যে যার টেন্ডেন্সি যত বেশি তার জড়তা তত বেশি, এটা মাথায় রাখলেই হবে। ওকে, এখন আসি জড়তার ভ্রামকটা কি। তো জড়তার ক্ষেত্রে আমরা কী দেখছিলাম? জড়তার ক্ষেত্রে দেখছিলাম যে কোন একটা অবজেক্ট, এবং জড়তার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে অবজেক্টটা সাধারণত কোন দিকে যাচ্ছিল? এক্স বরাবর, রাইট? এক্স অ্যাক্সিস বরাবর। তার মানে এই একটু আগে বা এতদিন ধরে আমরা যে জড়তা পড়ছিলাম সেগুলো সাধারণত অন ডাইমেনশনাল ছিল। অন ডাইমেনশনাল কীরকম? অন ডাইমেনশনাল হলো গিয়ে তোমার এরকম যে হয় অ্যাক্সিস বরাবর যাচ্ছে, সেক্ষেত্রে তার গতি জড়তা বা স্থির জড়তা বা ওয়াই অ্যাক্সিস বা জেড অ্যাক্সিস এরকম। কিন্তু শুধু কি এরকম গতিশীল বা এরকম যে তোমার ওয়ান ডাইমেনশনাল যে অবজেক্টগুলো আছে সেগুলোর জন্য কি জড়তা মাপা হয় বা জড়তার হয়? যেগুলো ঘুরে সেগুলো কি জড়তার নাই? অবশ্যই আছে। তো বেসিক্যালি আমরা জড়তা মাপি সাধারণত এরকম ওয়ান ডাইমেনশনাল বা এই জিনিসগুলোর উপর, কিন্তু জড়তার ভ্রামক যেটা
সেটা হলো সাধারণত কোনো একটা ঘূর্ণনশীল বস্তুর জন্য আমরা এটা মেপে থাকি। ওকে, আচ্ছা, এখন জড়তা কথাটা তো অবশ্যই মাথায় আছে যে একটু আগে জড়তাটা কী পড়েছে, তো একটু আগে জড়তাটা একটু মাথায় ঢুকাই রাখো। জড়তার ভ্রামক আর জড়তাটা ওই একটু আগে যা পড়েছে মোর লাইক সিমিলার। কীভাবে সিমিলার আমরা একটু দেখি। প্রথম কথা হলো জড়তার ভ্রামক জিনিসটাকে, জড়তার ভ্রামকটা যদি আমি একটু বলি এক কথায়, সেটা হলো গিয়া যে একটা অবজেক্টকে তুমি কত ইজিলি ঘোরাইতে পারতেছো অথবা কত ইজিলি তুমি তাকে থামাইতে পারতেছো, এই যে পরিমাপটা, এইটাই হলো জড়তার ভ্রামক। এখন এই জিনিসটা কি? এই জিনিসটা হলো গিয়া যে ধরো ধরো আমি তোমাকে যদি বলি যে ধরো তোমার কাছে দুইটা পাখা আছে। কীরকম পাখা? ধরো এটা একটা পাখা, ওকে, আবার ধরো এইখানে আরেকটা পাখা, বাট এটা একটু বড়ই দিলাম, ঠিক আছে। ধরো এটা হলো গিয়ে কোনো একটা প্লাস্টিকের পাখা, আর এইটা হলো গিয়ে কোনো একটা লোহার পাখা বা আয়রনের তৈরি, ওকে। এখন এইটা যদি প্লাস্টিক হয়, এইটা যদি আয়রন হয়, এখন আমি ধরো তোমাকে বলতেছি যে তুমি এমন ফোর্স দাও যার কারণে এই পাখাটা হলে গিয়ে পার মিনিটে 50 বার ঘুরবে, আর এইটাও হলো গিয়ে তোমার পার মিনিটে 50 বার ঘুরবে। এখন তুমি আমাকে বলো যে তুমি যদি দুইটা পাখাকেই 50 বার ঘুরতে চাও, ঠিক আছে, তোমাকে কি এই দুইটাতে কি সেম পরিমাণ ফোর্স দিবা নাকি এর থেকে বেশি বা কম দিবা? ঠিক আছে, এখন তোমার যদি প্র্যাকটিক্যাল নলেজ থাকে তো অবশ্যই বলবো যেহেতু ভাই পাখাটা এটা প্লাস্টিক, ফলে 50 বার ঘুরতে চাইতে এটা আমাকে কম ফোর্স দিতে হবে, আর এইটা আমার যেহেতু লোহার, ফলে এইটাকে আমাকে বেশি ফোর্স দিতে হবে। সেই ফর এক্সাম্পল আমি যদি এটাকে 10 নিউটন ফোর্স দিই, তাহলে এটাকে আমার দিতে হবে 150 নিউটন ফোর্স। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। তার মানে এই যে 150 নিউটন তুমি ফোর্স দিই, এটার মানে কি? সেও কিন্তু 50 বার ঘুরছে, সেও 50 বার ঘুরছে, কিন্তু এইখানে তার দিতে হচ্ছে 10 নিউটন, আর এখানে দিতে তোমার 150 নিউটন। তার মানে কি? তার মানে সে এত ইজিলি ঘুরতে চায় না, সে এত ইজিলি ঘুরতে চায় না, মানে সে আগে ছিল স্থির, তুমি তো তাকে ঘুরতে চাবে, তার মানে কিন্তু সে এত ইজিলি ঘুরতে চাবে না, তাকে ঘোরানোর জন্য তোমাকে বেশি পরিমাণ ফোর্স দিতে হইতেছে। তার মানে সে যে স্থির ছিল, তার ওই স্থির থাকার টেন্ডেন্সিটা অবভিয়াসলি এইটার তুলনায় বেশি, রাইট? যেহেতু তার টেন্ডেন্সিটা এটার তুলনায় বেশি, আর আমরা একটু আগে কী বলছিলাম, যার যত বেশি টেন্ডেন্সি তার জড়তা তত বেশি। ঠিক তেমনি একটা রোটেশনাল অবজেক্টের ক্ষেত্রে যার যত বেশি টেন্ডেন্সি তার জড়তার ভ্রামক তত বেশি। তার মানে এইখানে তার জড়তার ভ্রামকটা বেশি। আমি যদি জড়তার ভ্রামককে আই দ্বারা ডিনোট করি, এগুলো আমরা সামনে আসবো, এটাকে আমি আই এ দ্বারা ডিনোট করি, আর এখানে আমি আই বি দ্বারা ডিনোট করি, তাহলে আমি কি বলতে পারি যে আই এ ইজ গ্রেটার দেন আই বি? অবভিয়াসলি বলতে পারি। তার কারণ হলে একটু আগেই দেখলাম। তার মানে কি বললাম যে জড়তার ভ্রামকটা জিনিসটা কি? জড়তার ভ্রামক জিনিসটা হলো গিয়ে যে একটা অবজেক্টকে তুমি কত ইজিলি ঘুরতে পারতেছো অথবা কত ইজিলি থামাতে পারতেছো। থামানোর বিষয়টা আমি পরে আসতেছি, সমস্যা নেই, ঠিক আছে। যেমন এইখানে এই অবজেক্টটাকে তুমি এত বেশি ইজিলি ঘুরাইতেছো আর এটাকে খুব বেশি ইজিলি ঘুরাতে পারতেছো না। তার মানে তুমি যত বেশি ফোর্স দিতে হবে কোনো একটা অবজেক্টকে ঘুরাইতে, তার মানে বুঝতে হবে ওই অবজেক্টের জড়তার ভ্রামক তত বেশি, ঠিক আছে? ক্লিয়ার? এটা তো ছিল ঘুরানোর। এখন আসো থামানোর জিনিসটাও কিন্তু সেম। সে ফর এক্সাম্পল কোনো একটা অবজেক্ট তুমি ঘুরাচ্ছ, সে ফর এক্সাম্পল, বা ঘুরতেছিল, সেটা কীরকম? সেটা লোকে যে ধরো ওই আগের মতোই, ধরো আমি বললাম এই যে ফ্যান, ঠিক আছে, এই ফ্যানটা মিনিটে হলে কতবার, যে মিনিটে হলে তোমার 50 বার ঘুরতেছে। আর এই ফ্যানটাও মানে লোহার যে ফ্যানটা, সেটাও ধরো মিনিটে হলে তোমার 50 বার ঘুরতেছে। এখন তুমি আমাকে বলো তো, দুইটা ফ্যান, এটা প্লাস্টিক এটা লোহার, আমরা জানি এটা প্লাস্টিক, এটা হলে গিয়ে লোহারে অ্যালদালামাইন, ঠিক আছে, প্লাস্টিক লোহার। তো এটা যে প্লাস্টিক রিলেটেড হয়, তাহলে কোনটাকে থামাইতে তোমার বেশি পরিমাণ ফোর্স দিতে হবে? তাহলে বলতে পারো যে ভাই যেহেতু এটা লোহার, তাহলে অবভিয়াসলি এইটাকে থামাইতে আমি বেশি পরিমাণ ফোর্স দিতে হবে। তাহলে যেহেতু এটাকে বেশি পরিমাণ ফোর্স দিতে হবে, এটার মানে কি? এটার মানে হলো গিয়ে সে তো ইনিশিয়ালি গতিশীল ছিল, তা তোমাকে বেশি পরিমাণ ফোর্স দিয়ে হলে গিয়ে তাকে থামাইতে হচ্ছে, মানে গতিশীল থেকে স্থির নিতে হইতেছে। ফলে কি? ফলে যেটা হয়েছে যে ওই যে তার গতিশীল থাকার যে টেন্ডেন্সিটা বা ইচ্ছাটা, তার মানে অবশ্যই ওই ইচ্ছাটা অনেক বেশি, এবং যেহেতু তার ইচ্ছাটা বেশি, তার মানে তার এখানে জড়তার ভ্রামকটাও বেশি কম্পেয়ার টু এটার তুলনায়, তাই তো?
আশা করি বুঝতে পারছি জড়তার ভ্রামক জিনিসটা কি। তাহলে এক কথায় বলি, জড়তার ভ্রামক জিনিসটা কি? জড়তার ভ্রামক জিনিসটা লেগে যে কোনো একটা অবজেক্টকে তুমি কত ইজিলি ঘোরাতে পারতেছো কিনা, বা কোনো একটা অবজেক্টে কোন ইজিলি তুমি কী করতেছো, থামাতে পারতেছো কিনা, এইটা ছিল আমাদের জড়তার ভ্রামক। এখন এই যে জড়তার ভ্রামক, এই জড়তার ভ্রামক তাহলে কী কী জিনিসের উপর ডিপেন্ড করে? বা তুমি যদি বলতে পারো যে ভাই ফিজিক্স তো শুধু থিওরি দিয়ে চলে না, ফিজিক্স তো ভাই ম্যাথও লাগে, হ্যাঁ অবভিয়াসলি, ঠিক আছে। তা এই যে জড়তার ভ্রামকটা, এটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, বা জড়তার ভ্রামক কার কত বেশি হবে সেটা জিনিসটা লোকে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। সেটা কি কি? এক, তার ভর, আরেকটা লেগে তার ব্যাসার্ধ। ব্যাসার্ধ এখানে বলবো না, মানে এটা লেগে তার দূরত্ব বলবো, মানে অনেকভাবে বলা যায়, বাট জাস্ট ধরে নাও সাপোজ আমি, ঠিক আছে। মানে একটা অবজেক্টের, বা তুমি যদি বলো যে দুইটা অবজেক্টের মধ্যে কার যত বেশি কার যত কম, এটা তুমি কীভাবে মাপা, সেই মাপার জিনিসটা হলো গিয়ে এই ভর এবং ব্যাসার্ধ। এখন আসি যে জিনিসটা কীরকম সেটা আমি একটু বোঝার ট্রাই করি। প্রথমে হচ্ছে কেস 1, ভর। ওকে, খেয়াল করো, ধরো তোমার কাছে দুইটা চাকা আছে। কী কী? একটা হলো কি রিক্সার চাকা, মানে টায়ার, আরেকটা হলো কি তোমার ধরো কোনো একটা বড় গাড়ির, সে ফর এক্সাম্পল কোনো ট্রাকের বা পিক আপের। তো ধরো এটা হলো সেই রিক্সার চাকা, এটা হলো রিক্সা। আর এইটা হলো গিয়া তোমার ধরো কোনো একটা পিক আপ। যাই না বানান ঠিক আছে কিনা, আমার বানান এমনিও ভুল হয়। ওকে, কিন্তু কথাটা কি, কথা হলো গিয়ে দুইটা চাকাই হলো গিয়া সেম রেডিয়াসের, মানে সেম ব্যাসার্ধ, ঠিক আছে। কিন্তু রিক্সার চাকা আর পিক আপের চাকা আমরা কিন্তু খুব ভালোভাবেই জানি, যদিও রেডিয়াস বা দেখতে আয়তন বা গোল একই রকম, কিন্তু রিক্সার চাকার তুলনায় পিক আপের চাকার ভর কিন্তু অনেক বেশি, আমরা এটা জানি। তো রিক্সার চাকার ভর আমি ধরে নিলাম যে সে ফর এক্সাম্পল 5 কেজি সাপোজ, তাহলে পিক আপের চাকার ভর হবে সে ফর এক্সাম্পল 15 কেজি, রাইট? আচ্ছা, এখন এখন যদি আমি তোমাকে বলি, আচ্ছা বলো তো যে এই দুইটা চাকার মধ্যে কোন চাকাকে ঘুরাইতে তোমার বেশি পরিমাণ ফোর্স দিতে হবে? তা তুমি খুব ইজিলি বলতে পারো যে ভাইয়া যেহেতু পিক আপের ভর হলো এটা 15 কেজি মানে বেশি, তার মানে অবভিয়াসলি এইটাকে ঘুরাইতে আমার বেশি পরিমাণ ফোর্স দিতে হবে। অ্যাকচুয়ালি তাই, যে এইটাকে ঘোরানোর জন্য তোমার বেশি পরিমাণ ফোর্স দিতে হবে। কারণ বেশি পরিমাণ ফোর্স দিতে হবে তার মানে কি, একটু আগে শিখছিলাম যে যত বেশি তোমাকে ফোর্স দিতে হবে কোনো জিনিসকে ঘোরানোর জন্য, তার জড়তার ভ্রামক তত বেশি। তার মানে এইখানে যদি আমি বলি যে জড়তার ভ্রামক এইটার বেশি নাকি এটার বেশি, তাহলে তুমি ইজিলি বলতে পারো যে ভাই জড়তার ভ্রামকটা এটা বেশি, তার কারণে এটার মাস বেশি এবং এটা ঘোরাতে আমার বেশি ফোর্স দিতে হবে। তাহলে এটাকে আমি আইপি দিলাম, আর এটাকে আমি দিয়ে আই আর দিলাম, মানে রিক্সা। তাহলে আমি বলতে পারি যে আইপি ইজ গ্রেটার দেন আই আর, মানে এটা জড়তার ভ্রামক বেশি। আশা করি বুঝতে, জড়তার ভ্রামককে আমরা আই দ্বারা ডিনোট করি কজ ইনার্শিয়া। যাই হোক, আশা করি বুঝতে পারছি। এখন এই যে আইপি মানে পিক আপের যে জড়তার ভ্রামকটা বেশি হলো, কেন হলো? তার কারণ হলো গিয়া যে তার মাসটা বেশি। এখানে রেডিয়াস তো দুজনেরই সেম, কিন্তু মাসটা যেহেতু তার বেশি সেহেতু পিক আপের জড়তার ভ্রামকটা বেশি হয়। তার মানে আমি বলতে পারি যে আমার যে জড়তার ভ্রামকটা, এই জড়তার ভ্রামকটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে মাসের উপর। যার মাস যত বেশি হইতাছে, তার জড়তার ভ্রামক তত বেশি হইতাছে। তাহলে আমি বলতে পারি যে আমাদের যে জড়তার ভ্রামক আই ইজ প্রপোর্শনাল টু এম, মানে মাসের উপর ডিপেন্ডেন্ট, রাইট? তাহলে এখান থেকে আমরা বলতে পারি এইটা। তাহলে এটা ধরো আমি এক নং একটা সমীকরণ দিয়ে দিলাম। ওকে, এখন আসো কেস 2, সেটা লাগে ব্যাসার্ধ বা রেডিয়াস। ধরো এইটা একটা চাকা যার মাস হলো গিয়ে সাপোজ 10 কেজি, এটা আরেকটা চাকা হয়তো দেখতে বড় কিন্তু সেম মাসেরই, সেটাও ধরো 10 কেজি। কিন্তু দেখেই বুঝতে পারতেছি এটার রেডিয়াস R1, এটার রেডিয়াস R2, মানে অবভিয়াসলি যে R2 ইজ গ্রেটার দেন R1, মানে R2 বেশি, মানে এটা বড়। এখন যদি তোমাকে বলা হয় যে আচ্ছা যে
এই যে তোমার দুইটা বস্তু, এই দুইটা বস্তুর মধ্যে কোনটাকে ঘুরাইতে তোমার বেশি ফোর্স দিতে হবে, অথবা আমি যদি এভাবে বলি যে তুমি এইটার উপরেও 10 নিউটন ফোর্স দিলা আর এইটার নিউটনও তুমি 10 নিউটন ফোর্স দিলা, তাহলে কোনটা বেশি ঘুরবে? তাহলে অবশ্যই বলতে পারো যে ভাইয়া যেহেতু এইটার আয়তনটা ছোট, ফলে এটার আয়তন এটা বেশি ঘুরবে। এখন কথা লেগে এটা তুমি কীভাবে বলতে পারছো? তুমি একটা জিনিস খেয়াল করবা যে সিএনজির চাকা দিকে তাকাইবা, সিএনজির চাকা কিন্তু ছোট এবং তুমি দেখবা সিএনজির চাকা খুব দ্রুত ঘুরে, কিন্তু তুমি ট্রাকের কথা চিন্তা করো, ট্রাকের চাকা কিন্তু অনেক বড়, কিন্তু ঘুরে কিন্তু দেখা যায় সিএনজির চাকার তুলনায় অনেক আস্তে আস্তে। এখন কথা লেগে যে সিএনজিতে দেখি তাহলে বেশি ফোর্স দেয়, অ্যাকচুয়ালি না, ঠিক আছে, ট্রাকও বেশি ফোর্স দেয়, কিন্তু তার কারণ লেগে চাকা যেহেতু তার বড় সেহেতু তার ঘূর্ণনের যে ইয়াটা আরপিএম সেটাও হলে গিয়ে তোমার কম হয় যেহেতু চাকা বড় হয়, ঠিক আছে। তার মানে তোমাকে যদি এই বড় চাকাটা ঘুরাইতে হয়, তোমাকে যত বেশি ফোর্স দিবা তত বেশি বড় চাকাটা ঘুরবে, ঠিক আছে। আচ্ছা, বা এটার যেই তোমাকে ঘুরাইতে যদি আমি বলি যে কোনটাকে বেশি ফোর্স বা কষ্ট হবে সেটা লাগে বড় চাকা। তার মানে যেহেতু এইটাকে বেশি ফোর্স দিতে হবে, তার মানে অবভিয়াসলি এটার মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক অবশ্যই বেশি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, যদি না বুঝো সমস্যা নেই, আমি এখানে একটা ভিডিও অ্যাড করে দিব, সেটা আমি দিয়ে তোমাদের এটা জিনিসটা বুঝাবো না, সমস্যা নেই। তো এই হলো একটা বিষয় যে জড়তার ভ্রামক আরেকটা জিনিস উপর ডিপেন্ড করে, সেটা হলো তার রেডিয়াসের উপর। সেক্ষেত্রে আমরা কী দেখলাম যে রেডিয়াস যত বড় হয়, রেডিয়াস যত বড় হয় মানে কি, রেডিয়াস যত বড় হয় মানে লেগে যত বড় হবে ততই তো এটার আয়তনটা বাড়বে। তো রেডিয়াস যত বড় হবে তত এটাকে ঘুরাইতে তোমার কী লাগবে, বেশি ফোর্স লাগবে। আমরা জানি যে যেখানে বেশি ফোর্স লাগতেছে সেটার জড়তার ভ্রামক তত বেশি। তাহলে অবভিয়াসলি কী হয়েছে, তাহলে যেটা হয়েছে যে রেডিয়াস যত বড় তার জড়তার ভ্রামক তত বেশি। তাহলে আমি কি বলতে পারি যে জড়তার ভ্রামক আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হলো তার রেডিয়াস। তাহলে আমি এখানে লিখতে পারি আই ইজ প্রপোর্শনাল আর, রাইট? ওকে, তাহলে এটা একটা। কিন্তু এক্সপেরিমেন্টাল ডিজাইন বা এক্সপেরিমেন্টাল ডাটা অনুযায়ী এইখানে আই ইজ প্রপোর্শনাল আর ঠিক আছে, কিন্তু সেটা হলে গিয়ে আর স্কোয়ার, মানে সমানুপাতিক, কি প্রপোর্শনাল কিন্তু সেটা হলো স্কোয়ারের সমানুপাতিক। এখন কথা হলো গিয়া এইটা কিভাবে আসে না আসে সেটা কিন্তু চাইলে আমি অন্যভাবেও দেখাতে পারি, মানে বইতে যেভাবে আসে বা জটিল করে দেখাতে পারি। কিন্তু কথা হলো গিয়ে আমি এখানে তোমাদেরকে যেটা করাচ্ছি খুব সহজে ফিল করাচ্ছি যে হইতেছেটা কি, এর জন্য আমি এটা আর বেশি যাচ্ছি না। বাট তোমাদের যদি মনে হয় যে ভাইয়া পারে না বা এটার জন্য দেখাচ্ছে না, বিষয়টা ওরকম না। আমি চাচ্ছি যে আগে তোমরা এই জিনিসটা বুঝো, তারপর তোমরা বই দেখে এটা এমনি বুঝতে পারবো, আচ্ছা এটা স্কোয়ার এর জন্য হয়েছে। তা আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন এখান থেকে আমরা কী বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে আই ইজ প্রপোর্শনাল এম ইন্টু আর স্কোয়ার। আমরা জানি যে এটা কিন্তু এইভাবে গুণ করা যায়, কিন্তু কীভাবে গুণ করা যায় সেটা কি তোমরা জানো? আচ্ছা, যদি না জানো সমস্যা নেই, যদি কোনো দিন আমার ক্লাস নিই সেটা বলবো। তো এখান থেকে বলা যায় আই ইজ প্রপোর্শনাল এম আর স্কোয়ার, আর আই আমরা জানি এটা কনস্ট্যান্ট আসে এবং কনস্ট্যান্টের মান হচ্ছে 1, সেটার মান হচ্ছে এম আর স্কোয়ার। এই হলো আমাদের জড়তা ভ্রামকের ইকুয়েশন, ঠিক আছে। এম আর স্কোয়ার মানে মাস এবং তার রেডিয়াসের বর্গমূল স্কোয়ার। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তাহলে এই হলো জড়তার ভ্রামক। এখন এটা দিয়ে ম্যাথ কীভাবে করা যায় সেটা আমি পরে, সেটা তোমরা একটু দেখবা, সমস্যা নেই। আমি যেহেতু যাই না আর ক্লাস দিব কিনা, আমি জাস্ট তোমাদের টপিকটা একটু বোঝাচ্ছি। আশা করি বুঝতে পারছো। তো এই হলো অবস্থা। আশা করি জড়তার ভ্রামকটা বোঝা গেছে। দ্যাটস ইট। ওকে, আরেকটা ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো রেডিয়াস অফ গাইরেশন। রেডিয়াস অফ গাইরেশন জিনিসটা বাংলাতে জানি কি, আমি ঠিক ভুলে গেছি ওইটা কি। আচ্ছা, ওইটা আমার ঠিক মনে নেই, তোমরা একটু দেখে নিবা বই থেকে বাংলা ইয়াটা কি। আচ্ছা, এখন আসি যে রেডিয়াস অফ গাইরেশন জিনিসটা কি। এখন রেডিয়াস অফ গাইরেশন জিনিসটা কি সেটা একটু বোঝার ট্রাই করি। এটা জাস্ট একটা ছোট্ট একটা ভিডিও করতে যাচ্ছি, সেটা হলো গিয়া 4 জনের 6% চান্স। আচ্ছা, আমরা জড়তার ভ্রামকটা দেখলাম, তাই না? এখন জড়তার ভ্রামক যে দেখলাম, জড়তার ভ্রামকের কিন্তু একটা আচ্ছা, এখন দেখি যে এই জড়তার ভ্রামককে অ্যাকচুয়ালি কী মিন করে। দেখুন, ফিজিক্স শুধু
তোমার সূত্র পড়লে হবে না, সূত্র পড়ে যে ম্যাথ করবে, এবং ম্যাথ করার পর যে রেজাল্ট আসে সেই রেজাল্টটা অ্যাকচুয়ালি কী মিন করে সেটা তোমাকে বুঝতে হবে, মানে রেজাল্টটা খায় না মাথা দেয় সেটা তোমাকে জানতে হবে। সে ফর এক্সাম্পল, যে আমি যদি বলি সে ফর একটা অবজেক্ট আছে যে এই অবজেক্টের জড়তার ভ্রামক হলো গিয়া সাপোজ 15, আরেকটা অবজেক্ট আছে বি, এটার জড়তার ভ্রামক হলো গিয়ে 20, এটার মানেটা কি? তুমি দেখো, এইটার জড়তার ভ্রামক কম, এটার জড়তার ভ্রামক বেশি, ঠিক আছে? এটার মানে কি? এটার মানে খুবই সিম্পল। কি আমরা কি শিখলাম জড়তার ভ্রামকে? যে থাকতে চাওয়ার টেন্ডেন্সি, বা মানে সে যে স্টেটে আছে সেই স্টেটে থাকতে চাওয়ার টেন্ডেন্সি, সেটা যে কীরকম, যেমন ধরো এই অবজেক্টটা সে ঘুরতেছে, সে এইভাবে ঘুরতেছে, ঠিক আছে? এবং এইটারই জড়তার ভ্রামক আমি বলছিলাম 50। আবার ধরো এইটা আরেকটা, এটা ধরো এইভাবে ঘুরতেছে, এটা যত ভ্রামক হলে গিয়ে তোমার সাপোজ বি ধরলাম 20। এটার মানে কি? এটার মানে হলে গিয়ে তুমি যদি এই অবজেক্টটাকে থামাইতে চাও, আমি সাপোজ বলতেছি, তুমি যদি থামাইতে চাও, আমি এভাবে বুঝাচ্ছি তোমাদেরকে, থামাইতে চাও তাহলে তোমাকে 15 নিউটন বল দিতে হবে। আর তুমি যদি এইটাকে থামাতে চাও তাহলে তোমাকে 20 নিউটন বল দিতে হবে। মানে আমি জাস্ট এমনি বোঝাচ্ছি, ঠিক আছে? ওকে, তার মানে কি? তার মানে এইটাকে থামাতে তোমার বেশি ফোর্স দিতে হইতেছে। এখন বেশি ফোর্স দিতে হইতেছে মানে হলে গিয়ে এই যে তার ঘূর্ণনশীল অবস্থায় এটা থাকতে চাও টেন্ডেন্সি তার বেশি, যার কারণে তোমার বেশি ফোর্স দিয়ে তাকে থামাইতে হইতেছে। আর এটার ঘূর্ণন ক্ষমতা এটার তুলনায় কম, এখন তোমার কম ফোর্স দিয়ে থামাইতে। তার মানে তুমি যখনই দেখবা যে দুইটা জড়তার ভ্রামক কম্পে যদি করো, তার মানে জড়তার ভ্রামক কি ডিপেন্ড করে যে ওই অবজেক্টটাকে তোমার ঘুরাইতে বেশি ফোর্স দিতে হবে নাকি কম ফোর্স দিতে হবে। মানে বিষয়টা এরকম যে এর তুলনায় বিকে যদি তুমি থামাইতে চাও অথবা ঘুরাইতে চাও তাহলে তোমাকে বেশি কষ্ট করতে হবে, আর এইটাতে একটু কম কষ্ট করতে হবে বা কম ফোর্স দিলে তুমি এটাকে ঘুরাইতে পারবে অথবা থামাইতে পারবে। এটা হলো তোমার জড়তার ভ্রামকের যে মেইন যে বিষয়টা। এখন জড়তার ভ্রামকে আরও কয়েকটা জিনিস আছে, যেমন রেডিয়াস অফ গাইরেশন আছে। এই জিনিসগুলো কি আমার অ্যাকচুয়ালি মোবাইলের চার্জ নেই, তো দ্যাটস আমি এই পর্যন্ত স্টপ করবো। তো আশা করি বুঝতে পারছো। যদি কারোর এই পিক লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি দিয়ে দেবো, না সমস্যা নেই। আর যদি কোনো এই রিলেটেড কোশ্চেন থাকে সেটা আমাকে জানাতে পারো। আর যদি মনে হয় যে সামনের কোনো কী বলে যে কোনো টপিক লাগবে বা বুঝো না, সেটা যদি কোনো থাকে, রিকোয়েস্ট থাকে, সেটাও বলতে পারো, তাহলে আমি ইনশাল্লাহ ট্রাই করবো। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।